ফার্স্ট অফ অল যে সাউদি আরবিয়া ফ্যান্সরা বলতেছিল হোয়ার ইজ ইয়ামাল, হোয়ার ইজ ইয়ামাল, ইয়ামাল ভাই মেসি না যে তোমাদেরকে ছেড়ে দিবে, কোনো রিপ্লাই দিবে না। রিপ্লাই চলে আসছে। Where is Jamal? রিপ্লাইয়ের কথা বাদ দিয়ে যদি আমরা ইয়ামালের পারফরমেন্সের কথা বলি, ও মাই গড, ইয়ামাল ইয়ামাল যে কালকে রাতে ফার্স্ট হাফে যে 45 মিনিট সে খেলেছিল, এই 45 মিনিটে যে সাউদি আরবের ডিফেন্স লাইন সে পুরো ব্রেক করে রেখে দিছিল। যে অ্যাটাক হচ্ছিল, সম্পূর্ণ অ্যাটাক যে ইয়ামাল থ্রু হচ্ছিল, ইয়ামাল যে ক্রিয়েট করতেছিল, ইয়ামালকে যে 2-3টা প্লেয়ার তার উপর চড়াই দিচ্ছিল এবং যার কারণে স্পেসগুলো তৈরি হচ্ছিল। টু বি অনেস্ট, ইয়ামাল যতক্ষণ পিসের মধ্যে ছিল, স্পেনের অ্যাটাক একদম রুথলেস ছিল। এবং যখন ইয়ামালকে তুলে নেওয়া হয় 45 মিনিটের পর, তখন স্পেনের অ্যাটাক টুথলেস লাগতেছিল। ইয়ামাল এবং ওয়ারজাবাল হ্যাড ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন স্পেন জার্সি। যেখানে ওয়ারজাবালের যদি আপনারা ফর্ম নিয়েও কথা বলেন, সে হয়তো লাস্ট 21 গেমের স্পেনের জন্য লাস্ট 21 গেমে 21টা জিএ দেওয়া আছে, হুইচ ইজ ক্রেজি। কারণ ওয়ারজাবালের মতো স্ট্রাইকার, যেখানে যে একদম আউট অ্যান্ড আউট কোনো স্ট্রাইকার না, সে ডিপ লাইন প্লেয়িং স্ট্রাইকারের মতো খেলে, যেখানে সে অন্য প্লেয়ারদের সাথে কানেক্ট করে খেলে। যেখানে কালকে ওয়ারজাবালে একদম পারফেক্ট একটা পারফরমেন্স দেখা গেছে, সে অলমোস্ট একটা হ্যাট্রিক স্কোর করে দিয়েছিল। যেখানে সে তার যে গোলকিপার একটু ক্লিয়ার করতে দিয়ে সামনে চলে গেছিলো, যেখানে সে আউটসাইড অফ ফুট দিয়ে সাইড থেকে যে শটটা নিছিল, যেটা ক্রসবারে লাগে, টপ নোজ পারফরমেন্স। কারণ সে এমন কোনো প্লেয়ার না যার কাছে আপনি রেগুলার গোল স্কোর এক্সপেক্ট করবেন, কিন্তু তবু সে ডেলিভার করতেছে। স্পেন ফাইনালি ক্লিক করলো, কারণ যদি আমরা লাস্ট গেম তাদের কেপ ভার্দের সাথে কথা বলি, যেখানে সে সবাই তারপর ওই পারফরমেন্সের পর থেকে স্পেনকে ডাউন প্লে করা শুরু করে দিয়েছিল। সবাই বলতেছিল যে এটা আমাদের নাকি ফেভারেট। কারণ যদি আমরা কথা বলি সে কেপ ভার্দের খেলার কথা, যেখানে কেপ ভার্দেই ছিল যারা, যেটা নিয়ে সবাই কথা বলতেছিল, ভাই কেপ ভার্দে উরুগুয়ের সাথে ড্র করেছে। হ্যাঁ, কেপ ভার্দেই ছিল একটা লোয়ার লেভেলের, কিন্তু তারা ওভার পারফর্ম করতেছে। তারা তাদের একদম ফুল এনথুজিয়াজমে খেলতেছে তারা। এবং যদি আমরা কথা বলি তাদের ফার্স্ট হাফে যে ডোমিনেশন ছিল স্পেনের, যেখানে আমরা দেখতে পাই মিডে পেদ্রি রদ্রি, রদ্রি পেদ্রি এর খেলা। তারপরে যদি আমরা দেখি ডানি ওলমোর ইনক্লুশনটা ছিল একদম পারফেক্ট, যেখানে আমরা সবাই বলতেছিলাম যে লাস্ট ম্যাচে কেপভার্দের সাথে, যেখানে সবাই বলতেছিলাম আমি তুমি সবাই বলতেছিল যেটা যে এখানে একটা নাম্বার 10 ডানি ওলমোকে দেওয়া উচিত, যেখানে সে কানেক্ট করতে পারবে সব প্লেয়ারের সাথে। যেখানে লাস্ট ম্যাচে নাম্বার পেদ্রিকে হয়তো মোস্ট প্রবাবলি খেলানো হয়েছিল, পেদ্রিকেই হয়তো খেলানো হয়েছে, যেখানে পেদ্রি অ্যাডভান্স রোলে খেলে না। সে যেখানে আমরা দেখতে পেরেছি তার একদম বেস্ট পারফরমেন্স, সে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার, যেখানে সে ডিপে খেলে। সেখানে দিলা ফুয়েন্তে তাকে অ্যাডভান্স রোলে খেলাচ্ছিল, যেটা সে খারাপ খেলেনি একবারে, সে 5টা চান্সেস ক্রিয়েট করে দিয়েছিল, যেটা পর্তুগালের পুরো টিমের থেকেও বেশি। সেখানে আমরা দেখতে পাই, কিন্তু সেভাবে ক্লিক করে না পেদ্রি নাম্বার অ্যাটাকিং মিডে, যেখানে সে একদম পারফেক্ট একটা পারফরমেন্স দিতে পারে এবং পুরো মিড কন্ট্রোল করতে পারে। সে ডিপ্লে খেলে, সেখানে তাকে কেন নাম্বার 10-এ খেলানো দর লাগবে? সেটা ভালো করে দিয়েছে। ওলমোকে যখন খেলানো হয়েছে, ওলমো একদম পারফেক্ট একটা পারফরমেন্স দিয়েছে, যেখানে সে উইঙ্গার, মিডফিল্ডার, স্ট্রাইকার, রেড ব্যাক, রাইট ব্যাক সবার সাথে কানেক্ট করতেছিল, যেখানে সে বল নিচ্ছিল এবং উইঙ্গারকে দিচ্ছিল, মিড থেকে বল পেয়ে উইঙ্গারকে দিচ্ছিল, উইঙ্গারের কাছ থেকে বল নিয়ে স্ট্রাইকারকে দিচ্ছিল, সবার সাথে কানেক্ট করে খেলতেছিল। এই জন্যই ডানি ওলমোকে নাম্বার 10-এ খেলানো উচিত এবং প্রতি ম্যাচেই মোস্ট প্রবাবলি স্টার্ট করানো উচিত। কারণ আমরা জানি ডানি ওলমোর স্পেনে জার্সিতে এখন সব সময় ভালো খেলে, সে এখন পর্যন্ত তার কোনো খারাপ পারফরমেন্স আসেনি স্পেনের জার্সিতে। স্পেনের যে প্লে স্টাইল ছিল সেটা পুরো পিওর ফুটবল ড্যান্স ছিল, যেখানে আমরা দেখতে পাই সাউদি আরবের প্লেয়াররা লিটারেলি ড্যান্স করতেছিল পুরো মাঠের মধ্যে। যে ফ্লুইড পাসিং ছিল, রদ্রি পেদ্রি, পেদ্রি রদ্রির বিউটিফুল মুভমেন্ট অ্যাক্রস দ্য পিচ, তাদের ট্যাকটিক্যাল কোরিওগ্রাফি একদম অস্থির লেভেলের ছিল। যেখানে ডানি ওলমো একটা কি কানেক্টর ছিল, যে লিঙ্ক করতেছিল সবার সাথে। যদিও তাদের ওয়ারজাবাল অনেক ভালো পারফরমেন্স করতেছিল স্ট্রাইকারে, কিন্তু আমরা দেখতে পাই ফেরান টরেস, ও মাই গড ফেরান টরেস। এখন স্পেনের সবাই জানতে পারছে যে আমরা বার্সেলোনা ফ্যানরা ফেরান টরেসকে কীভাবে আমরা প্রতিদিন সহ্য করি।
লিটারেলি ফেরান টর্রেস যে এত পরিমাণে চান্স মিস করে সেটা বলার মতো না। এবং এই এমন টাইপের চান্স মিস করে যেটা কেউ দেখে বলবে যে এটা বাচ্চা ছেলেরা হচ্ছে স্কোর করে দিবে। সেটা কীভাবে ফেরান টর্রেস মিস করে দিল, এবং সে এমন লেভেলের গোল করবে যেটা দেখে বলবে যে এ তো আর9 ভর করে ফেলেছে এর উপর। লিটারেলি যে ফেরান টর্রেস যে কালকে খেলেছে, যে কালকে হচ্ছে যে প্রথম যে চান্সটা মিস করলো, লিটারেলি স্পেনের সবাই তালি দিচ্ছে, যে মনে হচ্ছে তাকে দুধবাদ হিসেবে খেলায় নেওয়া হয়। সে হচ্ছে এই লেভেলের চান্স মিস করেও তাকে সবাই তালি দিচ্ছে, হুইচ ইজ অবভিয়াসলি তার হচ্ছে মেন্টালিটি হচ্ছে বাড়ানোর জন্যই বলে তালি দেওয়া হচ্ছিল। কারণ হচ্ছে যদি আমরা দেখি যে হচ্ছে সে ফিফথ গোল যে স্কোর করলো, যেটা হচ্ছে অফসাইডে যখন হচ্ছে রুল আউট হইতে ধরছিল, তখন আমরা যখন ফেরান টরেসের মুখটা দেখি, আই লিটারেলি ফিল ব্যাড ফর হিম। কারণ টু বি অনেস্ট আমি সব থেকে বেশি ফেরান টরেসকে গালি দিই, যে হচ্ছে বার্সেলোনার যে প্রতি ম্যাচেই আমি ফেরান টরেসকে গালি না দিয়ে থাকতে পারি না, এই যে এই রকমের কাজকর্ম করে থাকে। অফসাইডের কারণে যখন গোলটা রুল আউট হতে হচ্ছিল, তখন ফেরান টরেসের মুখটা দেখে আসলেই খারাপ লাগতেছিল। এমনি সময় আমার হাসি বের হয়ে যায়, কিন্তু ফেরান টরেসের ওই সময় মুখটা দেখে আমার আসলেই খারাপ লাগতেছিল। কারণ যদি আমরা স্পেনকে যদি আমরা ডিপ রান দিতে দেখি, যদি তাদেরকে নকআউটে কোনো ম্যাচ আটকায় যায়, তাদের যদি বের করতে হয়, তাহলে ফেরান টরেসের স্কোর করা লাগবে তাদের। কারণ আমরা যদি ওয়ার্ল্ড কাপের টেমপ্লেট দেখি যে টিমগুলো জিতেছে লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপ এডিশনে, সেখানে আমরা দেখতে পাবো এরকম সাবস্টিটিউটের গোল স্কোর করা একদম ইম্পর্টেন্ট। কারণ আপনার স্ট্রাইকারদের হচ্ছে গোল স্কোর করা ছাড়া, যে সাবস্টিটিউট স্ট্রাইকার আছে, ব্যাকআপ প্লেয়ার্সরা আছে, এদের গোল স্কোর করা ছাড়া টুর্নামেন্ট বের করা সম্ভব নয়। যে এখানে আমরা আর্জেন্টিনার সাথেও লাস্ট ইয়ার দেখি, ফ্রান্সের সাথেও তার আগের ইয়ারে দেখি, তারপর এইভাবে জার্মানির সাথেও দেখি, যেখানে মারিও গটজে লাস্ট মোমেন্টে এসে নেমে হচ্ছে গোল স্কোর করে জিতাইছিল। এরকম আমরা দেখেছি লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপ এডিশনে, দেখেছি যে ব্যাকআপ প্লেয়ারদের ইম্পর্টেন্স কীরকম। সেখানে যদি আমরা ফেরান টরেসকে যদি মেন্টালিটি বানানো যায়, ফেরান টরেসকে এমনিতে খেলানো হচ্ছে না, তার হচ্ছে তার মেন্টালিটি বুস্ট করার জন্য, তার হচ্ছে পারফরমেন্স বুস্ট করার জন্যই হচ্ছে নামানো হচ্ছে। যেখানে হচ্ছে আমি বলবো দিদা ফুইন্টের দ্বারা হচ্ছে খুব ভালো একটা ট্যাকটিক্যাল ছিল, যে ইয়ামাল এবং হচ্ছে ওয়ারজাবেলকে বসায় দেওয়া হাফ টাইমেই। কারণ আমরা জানি ইয়ামালকে আমরা দেখতেছিলাম যে সে হচ্ছে লিটারে পুশ করতেছিল না তাকে, সে হচ্ছে এমনিতে ফ্রি ফ্লো খেলতেছিল, বাকি স্পেন প্লেয়াররাও ফ্রি ফ্লোই খেলতেছিল, কিন্তু ইয়ামাল বেশি ফ্রি ফ্লো খেলতেছিল। সে হচ্ছে রিস্ক নিচ্ছিল না যে তাকে ড্রিবেল করতে হবে, তাকে হচ্ছে গোল স্কোর করতেই হবে, এমন সে এইভাবে খেলতেছিল না। এবং যে ইয়ামালের যে গোলটা ছিল, ওটা দিদা ফুয়েন্টের টপ নচ ট্যাকটিক ছিল। কারণ আমরা সাধারণত ইয়ামালকে আমরা গোলের কাছাকাছি এরকম কাছাকাছি দেখি না, যে ফার্স্ট গোলে হচ্ছে ওয়ারজাবেলের ক্রস ছিল, সেখানে সে হচ্ছে গোলের কাছাকাছি যে সে স্ট্রাইকারের মুভমেন্টের মতো গিয়ে হচ্ছে ট্যাপ ইন করলো একটা। সেখানে আমরা ওইভাবে ইয়ামালকে দেখি না যে হচ্ছে গোলের কাছাকাছি যেয়ে খেলা। তাই হচ্ছে বলবো দিলা ফুইন্তের দ্বারা ভালো একটা গেম ম্যানেজমেন্ট ছিল এটা। এবং ওয়ারজাবাল বেস্ট প্লেয়ার ছিল কালকে রাতের, সে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ছিল কালকে। এবং হচ্ছে যদি কথা বলি আমরা হচ্ছে ডিফেন্সের নিয়ে, স্পেনের যদি আমরা ডিফেন্স নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই আমাদের কথা বলতে হবে কুবার্সিকে নিয়ে। কুবার্সির কালকে রাতে একটা টপ নচ গেম ছিল, যেখানে সে বল প্লেইং থেকে শুরু করে যে হচ্ছে কাউন্টারে প্লেয়ারদের আটকাচ্ছিল, যেভাবে যে একটার পর একটা কাউন্টার পড়ছিল, যে কাউন্টারে যে ডিফেন্ড করতেছিল সেভাবে। লিটারেলি কাউন্টার অ্যাটাক ডিফেন্ড করার জন্য কুবার্সি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। সেটা হয়তো বার্সেলোনার খেলা থেকে অনেকে হচ্ছে জানে না, কারণ বার্সেলোনা একটু বেশি হাই লাইন খেলি ফেলে। তারা বারবার অফসাইড লাইনের কারণে, অফসাইড ধরে রাখার কারণে সেটা মনে হয় না যে কুবার্সি একটা, তাকে দেখানো হয় মনে হয় যে কুবার্সি একটা খারাপ ডিফেন্ডার। মাঝে মাঝে এমনও সময় চলে আসে, কিন্তু কুবার্সি কালকে রাতে যে পারফরমেন্সটা দিছে, টপ নচ পারফরমেন্স ছিল। কারণ কুবার্সির আমরা খেলা দেখেছি, যেভাবে কুবার্সি হচ্ছে কালকে একটার পর একটা কাউন্টার যেভাবে ডিফেন্ড করতেছিল, বল প্লেইং করতেছিল, বল হচ্ছে ডিফেন্স লাইন ভাঙিয়ে হচ্ছে বল হচ্ছে দিচ্ছিল, সেরকম পারফরমেন্স খুব কম দেখা যায়। আমেরিক লাপোর্তেরও ভালো ম্যাচ ছিল। আর রদ্রি যে বলছিল যে লাস্ট ম্যাচে কেপ ভার্দের সাথে যে ড্র করার পর, যে তার একটাই পজিটিভ দিক ভালো মনে হয়েছে, যে হচ্ছে তারা চান্স ক্রিয়েট করতে দেয়নি, যেটার উপর সবাই অবভিয়াসলি হাসতেছিল। কিন্তু কালকে সেটা হচ্ছে আমার মনে হলো কালকে সেটা ভালো করে বোঝা গেছে কালকে রাতে, যে রদ্রি কী বলতে চাচ্ছিল, যে হচ্ছে কীরকম তাদের হচ্ছে ডিফেন্স যে ছিল, তাদের যে হচ্ছে বল লুজ করার পর, যেখানেই বল লুজ করুক, তাদের 2-3টা প্লেয়াররা যেভাবে হচ্ছে ট্রাইঙ্গেল ক্রিয়েট করে প্রেস করে বল তাড়াতাড়ি জিতে নিচ্ছিল। রদ্রি হয়তো এইটাই কথা বলতেছিল, যে হচ্ছে তারা কিভাবে লো কোয়ালিটি এবং লো চান্সের হচ্ছে গোল স্কোরিং চান্সের মতো হচ্ছে অ্যাটাক খাচ্ছিল, যেটা হচ্ছে যার কারণে তারা হচ্ছে ক্লিন শিট রাখতে পেরেছে। এবং আমরা যদি কথা বলি উনাই সিমনকে নিয়ে, অবভিয়াসলি আমি জানি না উনাই সিমন আর কত ম্যাচ স্টার্ট করবে, যেখানে তাকে টেস্ট করা হয়নি। কিন্তু আমার মনে হয় এরকমের জন্য জোয়ান গার্সিয়াস বা ডেভিড রেয়া, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি খেলাইতে পারেন। তাদের বল সেভিং, তাদের বল প্লেয়িং, সবগুলোতেই তারা টপ নচ। যে কোনো আপনার চোখ বন্ধ করে যে দুইজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্ট করাইতে পারেন। কিন্তু হচ্ছে
অবভিয়াসলি সিমনের কাছে হচ্ছে টাকলার হচ্ছে কোনো এমএমএস আছে, যার কারণে তাকে হচ্ছে বসাইতে পারে না টাকলা দিলাপুয়েন্তে। এবং এখন যদি আমরা কথা বলি তাদের গ্রুপ স্টেজ নিয়ে, তাদের গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ বাকি আছে শুধু ইউরুগুয়ের সাথে। তাদের হচ্ছে লাস্ট নাইটে ম্যাচ আর ড্র করেছে কেপ ভার্দের সাথে 2-2 ড্র, যেখানে হচ্ছে কেপ ভার্দের মিডফিল্ডারের যে গোলটা ছিল, ফ্রি কিকটা ছিল, অস্থির লেভেলে একটা ফ্রি কিক ছিল, ওয়ান অফ দ্য বেস্ট গোল ইন দ্য টুর্নামেন্ট এখন পর্যন্ত। যদি আমরা গ্রুপ স্টেজ নিয়ে কথা বলি তাহলে তাদের হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে লাস্ট ম্যাচ উরুগুয়ের সাথে। সেখানে যদি তারা হারে তাহলে অবশ্যই তাদের জন্য অসুবিধাও হয়ে যাবে, কারণ হচ্ছে তারা যদি হারে তারা এমন একটা হচ্ছে সাইডে চলে আসবে যেখানে তাদের কম্পারিবলি তাদের একটা টাফ একটা হচ্ছে টিম পড়বে গ্রুপ নকআউট স্টেজে। আর তারা যদি টপ করতে পারে এই গ্রুপ, তাহলে কম্পারেবল ইজিয়ার সাইড পড়বে হচ্ছে তাদের নকআউট স্টেজে। তাই লাস্ট রাউন্ডের হচ্ছে লাস্ট ম্যাচে দেখতে হবে কি হয়। এখন আমরা যদি কথা বলি কেপ ভার্দে, তারা সেকেন্ডও ফিনিশ করতে পারে লাস্ট রাউন্ডে গিয়ে, যেখানে উরুগুয়ে যদি ম্যাচ হারে তাহলে, এবং কেপ ভার্দে তাদের ম্যাচ জিততে পারে তাহলে। তাহলে দেখতে হবে যে এই গ্রুপে কী হয়। এই গ্রুপ অবভিয়াসলি ইন্টারেস্টিং হয়ে গেছে, এবং আজকে রাতে খেলা আছে এমন 3টা ম্যাচ যেটা কেউ মিস করতে পারবে না, অবশ্যই কেউ মিস করতে চাবে না। যে এখানে আছে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, ফ্রান্স ভার্সেস ইরাক অ্যান্ড নরওয়ে ভার্সেস সেনেগাল। অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ হবে 11টায়, ফ্রান্স ভার্সেস ইরাকের ম্যাচ হবে 3টায়, এবং হচ্ছে নরওয়ে ভার্সেস সেনেগালের ম্যাচ হবে 6টায়। ও মাই গড, ঘুম আর হইল না আজকে রাতে আর ঘুম হবে না। এই 3টা ম্যাচ দেখেই তারপর ঘুমাবো। অবশ্যই ওয়াসালং করব, কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসো আমাদের ওয়াসালংয়ে। অবশ্যই 11টা থেকে শুরু হবে, 11টা থেকে হয়তো মোস্ট প্রবাবলি 8টা পর্যন্ত চালাবো। যদি না পাই তাহলে হচ্ছে পরে দেখা যাবে কি হয়। সো দ্যাটস অল। এরকম যদি ভিডিও দেখতে চাও আরও ওয়ার্ল্ড কাপ রিলেটেড, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।